আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সন্ত্রাসী গোষ্ঠীকে গুড়িয়ে দিতে তুরস্ক অঙ্গীকারবদ্ধ, বললেন এরদোগান। উত্তর কোরিয়াকে ফের হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়া। 2023 সালে ক্রিমিয়া দখলের পরিকল্পনা করছে ইউক্রেন, বললেন সাবেক কমান্ডার। ইরানিদের যে লড়াইকে যুক্তরাষ্ট্রের লড়াই বলেছেন হিলারি ক্লিন্টন। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। আক্রমণ থেকে প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রস্তুত ন্যাটো, বললেন স্টোলটেনবার্গ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সন্ত্রাসী গোষ্ঠীকে গুড়িয়ে দিতে তুরস্ক অঙ্গীকারবদ্ধ, বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীকে গুড়িয়ে দিতে তার দেশ অঙ্গীকারবদ্ধ। সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। এরদোগান বলেন, যতক্ষণ না তার শেষ সন্ত্রাসীকে নিশ্চিহ্ন করা হচ্ছে, তখন পর্যন্ত পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার ব্যাপারে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সীমান্তে বেসামরিক এলাকায় মর্টার হামলা চালিয়ে তারা পিকেকে নিরপরাধ মানুষদের রক্ত ঝরিয়েছে। এর মধ্যে দিয়ে তাদের নোংরা চেহারা ফুটে উঠেছে। তবে তুরস্কের অভিযানে এই সন্ত্রাসী গোষ্ঠীটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। গত সপ্তাহে তুরস্কের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনায় সিরিয়ার ওয়াইপিজি পিকেকে সন্ত্রাসীকে দায়ী করে আসছে আঙ্কারা। এরদোগান বলেন, গাজিয়ান্টেপ জেলায় চালানো হামলায় তার 5 বছরের একটি শিশু এবং 22 বছরের একজন শিক্ষককে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমাদের মাতৃভূমি এবং জনগণের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় আমাদের কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমরা কারো কাছে জবাবদিহি করব না। এরদোগান বলেন, ফাঁকা হুমকি দিয়ে কেউ তুরস্ককে তার নিজের স্বার্থের বিরুদ্ধে কোনো অবস্থানে যেতে বাধ্য করতে পারবে না। উল্লেখ্য, কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। আঙ্কারার দাবি, নারী ও শিশু সহ 40,000 মানুষকে হত্যা করেছে পিকেকে সন্ত্রাসীরা। তুরস্ক বলছে, যুক্তরাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী তালিকাভুক্ত হলেও গোষ্ঠীটিকে সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। উত্তর কোরিয়াকে ফের হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার। উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে মৃত্যুদের নিয়ে আগে কেউ কখনো দেখেনি, এমন কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। একই সঙ্গে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরি থেকে বিরত রাখতে চীনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সোমবার রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীনের দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত। যদি উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র পরীক্ষা চালাতে থাকে, তাহলে এই অঞ্চল সামরিক অস্ত্রে শয়বাল হয়ে যাবে। ইউন বলেন, এটা সত্যি যে উত্তর কোরিয়াকে প্রভাবিত করার ক্ষমতা চীনের রয়েছে, তবে শান্তি ও স্থিতিশীলতার জন্য বেইজিং এই প্রভাব প্রয়োগ করবে কিনা এটা তাদের উপর নির্ভর করছে। তিনি বলেন, উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণে প্ররোচিত করার জন্য চীনের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। উত্তর কোরিয়া নতুন করে পরমাণু পরীক্ষা চালালে দক্ষিণ কোরিয়া তার মিত্র যুক্তরাষ্ট্র এবং জাপান কোনো পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে ইউন বলেন, এমন জবাব দেওয়া হবে যা আগে কেউ কখনো দেখেনি। তবে কি ধরনের জবাব দেওয়া হবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার পক্ষে 7ম পরমাণু পরীক্ষা চালালে অন্তত নির্বুদ্ধিতার কাজ হবে। সাম্প্রতিক বছরগুলোতে অসংখ্য পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সময় এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট কিম জং উন বলেন, রাষ্ট্র এবং এর জনগণের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি পারমাণবিক বাহিনী তৈরি করা হয়েছে। এ বাহিনীর চূড়ান্ত লক্ষ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী তৈরি এবং কৌশলগত শক্তির অধিকারী হওয়া, সেই সঙ্গে নজিরবিহীন শক্তি অর্জন করা। তিনি আরো বলেন, হাওয়াংসাং 7 এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম। একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র বর্ণনা করে কিম বলেন, এই অস্ত্রের মাধ্যমে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী তৈরি করার সক্ষমতা দেখিয়েছিল আমরা।
2023 সালে ক্রিমিয়া দখলের পরিকল্পনা করছে ইউক্রেন, বলেন সাবেক কমান্ডার। ইউক্রেনের সামরিক বাহিনীর একজন সাবেক কমান্ডার জানিয়েছেন যে রাশিয়ার কাছ থেকে 2023 সালে ক্রিমিয়া উপদ্বীপ দখল করার পরিকল্পনা করেছে কিয়েভ। তিনি দ্য ইকোনমিক্সকে এই কথা বলেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি। ইউক্রেনের বিমান বাহিনীর সাবেক অ্যাসাল্ট কমান্ডার মিখাইল জাপ্রোদস্কি দ্য ইকোনমিক্সকে বলেন, যদি সামরিক বাহিনী তাদের উদ্দেশ্যের কথা সামাজিক মাধ্যম অথবা টেলিভিশনে ঘোষণা করে থাকে তাহলে তারা কখনো কিছুই অর্জন করতে পারবে না। তবে তিনি এও বলেন, ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার কাছ থেকে দখল করার পরিকল্পনা কোনো কাণ্ডজ্ঞানহীন পরিকল্পনা নয়। পদাতিক সেনা, সি ল্যান্ডিং এবং ড্রোন ও বিমান আক্রমণের মাধ্যমে এটি সম্ভব। তিনি বলেন, আমরা লোকজনকে অবাক করে দেব। জাব্রোদস্কি নিজেকে ইউক্রেনের সামরিক পরিকল্পনার সঙ্গে জড়িত বলে দাবি করেন। তিনি বলেন, ক্রিমিয়া অভিযানের আগে আরো বেশ কিছু অভিযান পরিচালনা করতে হবে এবং সেখানে বিজয় অর্জন প্রয়োজন। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ক্রিমিয়া ও দোনবাসে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছিল ইউক্রেন। কিয়েভের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর এটি অন্যতম প্রধান কারণ। 2014 সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হয়, কিন্তু বিষয়টি ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা যেন মেনে নিতে পারেনি। ইরানিদের যে লড়াইকে যুক্তরাষ্ট্রের লড়াই বললেন হিলারি ক্লিনটন। চলতি বছরের গত 23 সেপ্টেম্বর ঠিকমতো হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিক পুলিশের হাতে গ্রেপ্তার হন কুর্দি তরুণী মাসা আমিনি। এর 3 দিন পর পুলিশ হেফাজতে মারা যান আমিনি। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে ইরান। পোশাকের স্বাধীনতা চেয়ে আন্দোলন শুরু হয়। এতে সমর্থন জানায় পশ্চিমা দেশগুলো। এবার সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পোশাকের স্বাধীনতার দাবিতে রাজপথে নামা ইরানিদের লড়াইকে এক অর্থে যুক্তরাষ্ট্রের লড়াই বলে মন্তব্য করেছেন। গতকাল সোমবার নিউ ইয়র্কে হওয়া আইজ অন ইরান নামক শিল্পকর্ম প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। হিলারি আরো বলেন, ইরানের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মানব জীবন, মানবাধিকার এবং স্বাধীনতার সাথে আষ্টেপৃষ্ঠ জড়িত। পুরো ঘটনা প্রবাহ দেখছে গোটা বিশ্ব। মাহসা আমিনির বিতর্কিত মৃত্যুর পর যেসব মানুষ পোশাকের স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছেন তাদের সেলুট। তিনি বলেন, ইরানে এই আন্দোলনের প্রায় 400 ইরানি প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 1,500-এর বেশি মানুষকে। তারা সত্যিকারের হিরো। আমি বলবো, ইরানিদের লড়াই আমাদের লড়াই। উল্লেখ্য, সেপ্টেম্বরে ইরানে গ্রেপ্তার হওয়া মাহসা আমিনি পুলিশি হেফাজতে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে সমগ্র ইরানে ছড়ায় বিক্ষোভ ও সহিংসতা। আক্রমণ থেকে প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রস্তুত ন্যাটো, বললেন স্টোলটেনবার্গ। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি জোটের সমর্থন পূর্ণ ব্যক্তের অঙ্গীকার করেছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। মঙ্গলবার রোমানিয়ায় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের শুরুতে তিনি এই অঙ্গীকার করেন। ইউক্রেনের উপর সমর্থন পর্যালোচনা করতে রোমানিয়ায় বৈঠকে বসছে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী। বিবিসির খবরে বলা হয়েছে, বৈঠকের শুরুতে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেন, আক্রমণ থেকে জোট সদস্যদের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় ন্যাটো প্রস্তুত রয়েছে। বৈঠকে ন্যাটোর মহাসচিব জোর দিয়ে বলেন, ইউক্রেন সংঘাতে ন্যাটো অংশগ্রহণকারী কোনো পার্টি নয়, তবে ন্যাটোর সদস্যরা ইউক্রেনকে নজিরবিহীন সমর্থন ও সহায়তা প্রদান করছে বলে উল্লেখ করেছেন তিনি। রাশিয়া ইউক্রেন নৃশংসতা বাড়াচ্ছে অভিযোগ করে স্টোলটেনবার্গ বলেন, বিশ্বের সব দেশ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের মূল্য পরিশোধ করছে। অন্যান্য দেশগুলো অর্থের মাধ্যমে মূল্য পরিশোধ করলেও ইউক্রেনকে রক্তের মাধ্যমে মূল্য মেটাতে হচ্ছে। ন্যাটোর এই প্রধান বলেন, আমাদেরকে অবশ্যই রাশিয়াকে বিজয়ী হতে দেওয়া উচিত হবে না। এটা হলো প্রেসিডেন্ট পুতিন সহ বিশ্বের কর্তৃত্ববাদী নেতারা আরো আত্মবিশ্বাসী হবে। লক্ষ্য অর্জনে তারা সহিংসতা ব্যবহার করবে। অত্যাচারী জিতলে শান্তি স্থায়ী হয় না বলেও মন্তব্য করেন তিনি। ন্যাটো মহাসচিব বলেন, আমরা জানি সকল যুদ্ধ আলোচনার টেবিলে শেষ হয়, তবে আলোচনার টেবিলে তাই হয় যা অবিচ্ছিন্নভাবে যুদ্ধের ময়দানে হয়।